আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা 2024 এর গণিত প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা তোমরা আগামীকাল পরীক্ষা দিবা। তো প্রথমে রয়েছে তোমাদের জন্য নির্দেশনা, শিক্ষার্থীদের জন্য নির্দেশনা। কাজ 1, সাশ্রয়ী হই, সঞ্চয় করি। তো প্রথমে রয়েছে তোমাদের জোড়ায় কাজের নির্দেশনা। ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছো। টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে। তাহলে যে কোনো বস্তু দৈর্ঘ্য প্রস্থ যদি সমান হয় তখন তাকে কি বলা হয়? বর্গাকার, বর্গ বলা হয়। তার মানে আমরা বুঝতে পেরেছি যে টেবিলটা হবে কি বর্গাকার। টেবিলটির বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসে হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো। তাহলে এই টেবিলের যেই টাকা লাগবে, যত টাকা লাগবে সবগুলো টাকা তুমি নিজে থেকে দিবা, এবং নিজে থেকে কিভাবে দিবা? তোমার যে হাত খরচ আছে, হাত খরচ থেকে একটু একটু করে সঞ্চয় করে। তো সঞ্চয়ের ক্ষেত্রে একটা শর্ত হইলো এরকম যে প্রথম মাসে তুমি যত টাকা সঞ্চয় করবে, দ্বিতীয় মাসে ঠিক তার ততগুণ টাকা সঞ্চয় করতে হবে। অর্থাৎ প্রথম মাসে তুমি যদি ধরো 5 টাকা, পরের মাসে হবে কত? 25 টাকা। আর 5 5 কত? 25। প্রথম মাসে তুমি যদি 10 টাকা সঞ্চয় করো, পরের মাসে সঞ্চয় হবে 10 10 100 টাকা, অর্থাৎ ততগুণ, অর্থাৎ বর্গাকার। এখানেও কি একটা বর্গ আসে। পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে। তাহলে তুমি কত টাকা সঞ্চয় করবা? এই প্রথম মাসের পর যে মাসে তুমি যত টাকা সঞ্চয় করছো, এই টাকাটাকে অত দিয়া গুণ দিবা। গুণ দিলে যত টাকা হবে অত টাকাই তোমাকে সঞ্চয় করতে হবে। যেমন এখানে একটা দিয়ে দিচ্ছে বিষয়টা এমন যে প্রথম মাসে তুমি 3 টাকা সঞ্চয় করেছো, তাহলে পরের মাসে হবে কত? 3 × 3, অর্থাৎ কত? 9 টাকা। তাহলে তোমাকে 9 টাকা সঞ্চয় করতে হবে। তোমরা সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও। প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সঞ্চয় করে টেবিলটি তৈরি করবে। টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে? উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং তারা কত মাস সঞ্চয় করতে হবে তার জোড়ায় আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো। অর্থাৎ কতটুকু লম্বা টেবিল বানাইবে এবং এটার জন্য কত টাকা লাগবে, এবং এই টাকাটা সঞ্চয় করতে গেলে তোমাকে কত মাস পর্যন্ত সঞ্চয় করতে হবে, ওইটা জোড়ায় আলোচনা করবা এবং এটা বিস্তারিত পরিকল্পনা করবা। কিভাবে পরিকল্পনা করবা, কাজটি করবে তা উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করো। তো এই কাজটা করার জন্য তোমাকে 4টা ধাপ অবলম্বন করতে হবে। এবার প্রত্যেককে নিচের খাতায় নিচের প্রশ্নের উত্তর লিখে রাখো। 1, সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো। 2, সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে? ব্যাখ্যা দাও। 3, পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে? 4, তোমার পরিকল্পনায় অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে? এই 4টা ধাপের কাজের মাধ্যমে তোমাদের এক কাজ শেষ। কাজ নাম্বার 2 দেখো। 2 হলো পরিমাপে দক্ষতা বাড়াই। দলগত কাজের নির্দেশনা। কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকবে। দলগতভাবে কাজটি পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো। তো এখানে কিন্তু ত্রিমাত্রিক বস্তু বলছে, এবং আমরা জানি ঘনক হচ্ছে ত্রিমাত্রিক বস্তু। এবং এই ঘনকটা কি ধরনের ঘনক হবে? ঘনক 2 প্রকার, একটা হচ্ছে ঘনক আয়তাকার ঘনক আর একটা হচ্ছে বর্গাকার ঘনক। তাহলে তুমি এখানে কিন্তু বর্গাকার ঘনক বানাবা, কারণ বর্গাকার ঘনকের প্রত্যেকটা বাহুই কি হয়? সমান থাকে। এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নগুলো উত্তর লিখে রাখো। তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। তাহলে এটা তোমরা লিখবা যে এটা হলো বর্গাকৃতির আর ঘনক জ্যামিতিক আকৃতি। ঠিক আছে? অতএব জ্যামিতিক আকৃতিটা হলো বর্গাকৃতির ঘনক। তৈরিকৃত মডেলটির আয়তন একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করবা। তাহলে আমরা জানি যে আয়তন বের করার সূত্র কি? যে a কিউব, অথবা যে কোনো একটা বাহুকে তুমি কিউব করে দিবা, তারপর একটা তলের ক্ষেত্রফল সূত্র প্রয়োগ করবা। তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করে সম্ভব কিনা উত্তর সপক্ষে যুক্তি দাও। তাহলে তোমার পক্ষে কি এই পুরাটা তল, আমরা জানি একটা ঘনকের কয়টা তল আছে? 6টা তল আছে। তাহলে এই 6টা তলের ক্ষেত্রফল বের করা যদি সম্ভব হয় তাহলে তুমি এটা লিখবে এবং এটার উত্তর সপক্ষে যুক্তি দিবা। এরপরে বলছে দেখো যে 4 নাম্বার,
4 নম্বর কাজে রাখছে কাজ 1 সঞ্চয় হই সাশ্রয়ী হই সঞ্চয় করে উল্লেখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে এই যে 1 নম্বর কাজে যে তুমি একটা ক্ষেত্রফল বের করছো, যে টেবিলটা একটা তলে ক্ষেত্রফল বের করবা এবং মডেলটা একটা তলে ক্ষেত্রফল বের করবা এবং দুইটার মধ্যে তুলনা দিবা। তারপর কাজ 1 এ সাশ্রয়ী সঞ্চয়ী এই কাজে উল্লেখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলের শতকরা প্রকাশ করো। তাহলে টেবিলটার সমগ্র তল, তাহলে টেবিলও একটা কি ঘনক, কিন্তু এটা হচ্ছে আয়তাকার বর্গাকার ঘনক, আর এটা হচ্ছে বর্গাকার ঘনক। এই দুইটার ক্ষেত্রফল বের করবা, যে ক্ষেত্রফল বের করার পরে এটাকে শতকরা প্রকাশ করবা। তাহলে টেবিলে কয়টা তল থাকে? 6টা তল। ঘনকের কয়টা তল? 6টা তল। তারপর কাজ 3 এ আসো, গাণিতিক সূত্র যাচাই করে দেখি। কাজ 1 এ নির্দেশনা। দলগত কাজের মাধ্যমে তৈরি মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও। এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও, অতঃপর উক্ত কাগজটিতে রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো। অর্থাৎ এখানে তোমাকে সূত্র লিখে প্রমাণ করতে হবে না, খালি জাস্ট কাগজ কেটে প্রমাণ করবা যে আর সূত্রগুলো কি কি? a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আর 4 নাম্বার আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস বি প্লাস c তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তো এই কাজগুলো গাইডে দেওয়া আছে, তোমাদের মেন বইও দেওয়া আছে। তোমরা জাস্ট খালি ওইরকম করে কাগজগুলো কেটে স্যারকে দেখাবে, তাহলে হয়ে যাবে এটা। নাম্বার 4, জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি। একক কাজ 2 এর নির্দেশনা। প্রথমে তোমাকে A4 সাইজের অথবা আয়তাকৃতির এক টুকরা কাগজ নিতে হবে। কাগজটি কর্ণ বরাবর কেটে দুইটা অংশে ভাগ করো। অংশগুলোতে কোণ চিহ্নিত করো। তাহলে আমরা জানি একটা আয়তাকার বস্তুকে তুমি যদি কোনাকুনি কাটো, তখন সেটা দুইটা ত্রিভুজ হবে, এবং এই দুইটা কি ধরনের ত্রিভুজ হবে? আমরা জানি 1 নাম্বার দিছি, কেটে নাও অংশ দুটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে, আকৃতির দুটির বৈশিষ্ট্য লিখো। তাহলে এটা কাটার পর এটার জ্যামিতিক আকৃতি হবে দুইটা সমকোণ, এবং তুমি এখানে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো লিখে দিবা। চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো। তাহলে একটি সমকোণী ত্রিভুজের মধ্যে 3টা কোণ উৎপন্ন হবে, এবং 3টা কোণের মাপ তুমি চাঁদা দেওয়া নিবা। চাঁদা দেওয়া নেওয়ার পর যোগ করবে। আমরা জানি যে একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 2 সমকোণ অথবা 180 ডিগ্রি। এটাকে তুমি প্রমাণ করবা। 2 নং উল্লেখিত আকৃতিটির বাহুগুলোর যে কোনো এককে পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশে তৈরি করো। তাহলে এখানে তুমি যে বাহুগুলো পাইছো, বাহুগুলোর মান পাইবা এবং মানগুলো নিয়ে আসে এরা তুমি একটা ভগ্নাংশ বানাবে। কি ধরনের ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। তাহলে যতটা সম্ভব প্রকৃত ভগ্নাংশ বানানো যায় অতটা তুমি বানাইবা। 4 নম্বর হচ্ছে 3 নং এ প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশে 3টা করে গুণিতক নির্ণয় করবা। তাহলে 4 নং এ তুমি কি করবা? যে যেই প্রকৃত ভগ্নাংশগুলো পাইছো প্রত্যেকটার গুণিতক নির্ণয় করবা। আমরা কিন্তু জানি যে গুণিতক কিভাবে নির্ণয় করতে হয়, যে প্রত্যেকটা ভগ্নাংশের হরের নামটা পড়লেই কি হয়? গুণিতক গুলা বের হয়ে যায়। তাহলে তুমি এখানে 3টা করে গুণিতক বের করবা। তারপরে 5 নাম্বার যে কাজটা দিল, দেখো 3 নং এ প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো। তাহলে প্রথমে তুমি যে প্রকৃত ভগ্নাংশগুলো বানাইছো ওইগুলারে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাতে হবে, কারণ এগুলা তো আর সমহর বিশিষ্ট ভগ্নাংশ না, প্রত্যেকটার হর তো আর একই রকমের না। তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে? প্রত্যেকটার হরকে একই রকমের বানাতে হবে, এবং একই রকমের হর বানানোর পর এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ পরিণত হইব, এরপর তুমি এটা কি করবা? লসাগু নির্ণয় করবা। তাহলে তোমরা কিন্তু জানো যে কিভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাতে হয়, এবং কিভাবে কয়েকটা ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানিয়ে সেটাকে লসাগু নির্ণয় করতে হয়। এগুলো তোমরা সবাই পারো। তো এই ছিল তোমাদের গণিত প্রশ্ন। আশা করি সকলেই বুঝতে পেরেছো, সকলের পড়ার মধ্যেই পড়েছে। তোমরা বাড়িতে যার যার যে গাইড আছে অথবা সহায়ক যে বই আছে বই থেকে এগুলো করার চেষ্টা করো, সমাধান করার চেষ্টা করো, যেন কালকে তোমরা সুন্দর মতো পরীক্ষাটা দিতে পারো। আহ, আশা করি সকলেই প্রশ্নটা বুঝতে পেরেছো। আমার যদি সম্ভব হয় তাহলে আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে তোমরা নিজেরা নিজেরা উত্তরগুলো বানিয়ে রাখো, তারপর আমার সাথে মিলিয়ে নিও। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।